নমস্কার, আমি প্রমিত। আজ মুডে আছি। আজ আপনাদের মধ্যে দেশপ্রেমকে জাগিয়ে ছাড়ব। যদি না জাগাতে পারি তাহলে চিরজীবনের মতো ভিডিও করা বন্ধ করে দেবো। শুধু ভিডিওটিকে একবারে শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। একটি কথা প্রচলিত আছে, বিনা খড়গ और बिना ढाल हम लोगों को आजादी मिल गई। এই কথাটা কি সত্য? সত্যি কি একেবারে অহিংস পদ্ধতিতে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম? আজ এই বিষয়টি ভাবার। আমি কিন্তু কোনো নেতাকেই ছোট বা বড় করছি না। ভারত ছাড়ো আন্দোলন 1942 প্রথম দিনেই গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং কংগ্রেসের যত বড় বড় নেতা ছিল সবাইকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জেলবন্দি করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত তারা জেলবন্দি ছিল। তাহলে কিভাবে ভারত ছাড়ো আন্দোলন সফল ছিল, বা কিভাবে বলতে পারি যে স্বাধীনতার পেছনে ভারত ছাড়ো আন্দোলনের অবদান ছিল? ভারতবর্ষের স্বাধীনতার পর 1956 সালে ক্লিমেন্ট এটলি যখন ভারতবর্ষে এসেছিলেন তখন চক্রবর্তী রাজা গোপালচারী তাকে জিজ্ঞেস করেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলন তো বিফল হয়েছিল, তাহলে কেন আপনারা ভারত ছাড়লেন? আচ্ছা, আপনারা কি জানেন ক্লিমেন্ট এটলি কে ছিল? ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতার যে মূল ডকুমেন্টটি ছিল সেখানে তিনি সাইন করেছিলেন। তিনি বলছেন যে আমরা ভারত ছাড়লাম শুধু একটি কারণে। তিনি শুধু তিনটি শব্দ বললেন। তিনি বললেন সুভাষ চন্দ্র বোস এবং বলেছিলেন আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ। কেন তিনি এই কথাটা বললেন এটা জানার জন্য আমাদের অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রের জীবনী আমাদেরকে জানতে হবে। আর সেটাই আপনাদের সামনে আমি আমার মতো করে ইতিহাসকে তুলে ধরব এবং ব্যাখ্যা করব। নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অসংখ্য অভিনন্দন। আমি মূলত নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক জীবনটিকে আলোচনা করব। আমি প্রথমে বেশ খানিকটা অংশ বাদ দিচ্ছি। 1920 সাল থেকে আমি শুরু করছি। 1920 সালে তিনি আইসিএস পরীক্ষাতে 4র্থ স্থান অধিকার করলেন। সে সময় বলা যেতে পারে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে চাকরি তা এক কথায় ছিল অতুলনীয়। কিন্তু তিনি স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী চেতনার দ্বারা প্রচন্ড উদ্বুদ্ধ ছিলেন। তিনি ভাবলেন যে ইংরেজরা আমাদের দেশের লোকেদের ওপর অত্যাচার করছে, আমাদেরকে পরাধীন বানিয়ে রেখেছে, তাদের হয়ে আমি চাকরি করব। তিনি আইসিএস পরীক্ষায় 4র্থ হওয়া সত্ত্বেও তিনি সেই চাকরিতে জয়েন করলেন না। তিনি ছেড়ে দিয়ে ভারতবর্ষে চলে আসলেন। সাধারণ মানুষ তো সে সময় অবাক হয়ে গেল, যারা খবরের কাগজে পড়লো যে এরকম একজন তরুণ সে এত লোভনীয় চাকরি ছেড়ে ভারতবর্ষে আসছে শুধু দেশ সেবা করার জন্য। তিনি যেদিনকে মুম্বাই ফিরলেন সেদিনকে সেখানে প্রচুর লোক জড়ো হয়েছিল। তারা শুধু দেখতে এসেছিল যে এই ছেলেটি কে, যার মধ্যে এত দেশপ্রেম, এত লোভনীয় চাকরিকে সে ছেড়ে এখানে আসছে। নেতাজি তখন দেখলেন যে প্রচুর লোক তাকে দেখতে এসছে। তখন তিনি বুঝতে পারলেন যে আমি সামান্য একটা চাকরি ছেড়েছি, তাই এত লোক আমাকে দেখতে এসছে। তাহলে আমি যদি দেশের জন্য ভালো কিছু করি, যদি আমার এই দেশ মাতৃকার জন্য নিজেকে বিসর্জন দিতে পারি, তাহলে কত মানুষ আমার পাশে এসে দাঁড়াবে। এরপর তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহায়তায় তিনি কংগ্রেসে জয়েন করলেন। তিনি প্রথম দিকে গান্ধীজির দ্বারা বেশ অনুপ্রাণিত ছিলেন। তিনি কিন্তু গান্ধীজিকে নিজের গুরু মানতেন।
তার প্রকৃত গুরু ছিলেন কিন্তু চিত্তরঞ্জন দাস এবং তার আদর্শগত গুরু ছিল স্বামী বিবেকানন্দ। 1924 সালে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হন। এরপর কি দেখা যায়, লর্ড আরউইন যখন ভাইসরয় ছিল তখন ইংল্যান্ড সরকার চেয়েছিল ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দিতে। গান্ধীজি কিন্তু সেই প্রস্তাবে বেশ খানিকটা সায় দিয়েছিলেন এবং কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি এই কথাটি বলেছিলেন। তিনি বলেছিলেন যদি ভারত ডোমিনিয়নের মর্যাদা পায় তাহলে এই মুহূর্তে ভারত ডোমিনিয়নের মর্যাদা নিক। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পূর্ণ বিরোধিতা করলেন। ডোমিনিয়ন মানে কি, এটা আমাদের আগে বুঝতে হবে। ডোমিনিয়ন মানে হচ্ছে হলো আমরা অবশ্যই কি করতে পারবো, একটা দেশ তার নিজের সরকার করতে পারবে, কিন্তু মানে সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে সেই সময় ভারতবর্ষ হয়তো নিজেদের লোকেদের সরকার করতে পারত, কিন্তু সম্পূর্ণ পলিসি করবে হচ্ছে হলো ইংল্যান্ড সরকার। অর্থাৎ বলা যেতে পারে যে ভারতবর্ষের কমিউনিকেশন, ডিফেন্স এবং ফরেন পলিসির ওপর ভারতবর্ষের নিজেদের কন্ট্রোল থাকবে না। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস পুরোপুরি এটা বিরোধিতা করলেন। তিনি বললেন না, আমাদের ডোমিনিয়নের মর্যাদা চাই না, আমাদের পূর্ণ স্বাধীনতা দরকার। 1930 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেস ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন। 1931 খ্রিস্টাব্দে তিনি AITUC সভাপতি নির্বাচিত হন। সেই বছরই তিনি কলকাতার মেয়র হন। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি তিনি নির্বাচিত হন। 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে যখন দ্বিতীয়বারের জন্য তার সভাপতি নির্বাচিত হওয়ার কথা চলছে, সেই সময় গান্ধীজি বলেন যে ভোট হবে, অর্থাৎ সভাপতি নির্বাচনের জন্য ভোট করা হবে। গান্ধীজি পট্টবী সীতারামাইয়াকে নেতাজির বিরুদ্ধে দাঁড়া করায়। তিনি কংগ্রেসের বিভিন্ন নেতাদের কাছে যান সারা ভারতবর্ষ ব্যাপী, সেখানে বলেন যে এই পট্টবী সীতারামাইয়া এ আমার নিজের ক্যান্ডিডেট, তোমরা একে ভোট দাও, এর ভোট একে জেতানো মানে আমাকে জেতানো। কিন্তু আশ্চর্যক্রমে এই ভোটে কিন্তু পট্টবী সীতারামাইয়ার হার হয়। এটা থেকে একটা প্রসঙ্গ কিন্তু নিশ্চিত যে কংগ্রেসের মধ্যে এবং ভারতবর্ষের সাধারণ লোকেদের মধ্যে কিন্তু নেতাজির যে ভাবমূর্তি তা কিন্তু কোথাও গান্ধীজিকেও ছাপিয়ে গিয়েছিল। এই ভোটে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রায় 1787টি ভোট পেয়েছিলেন এবং পট্টবী সীতারামাইয়া পেয়েছিল 1360টি ভোট। বলে রাখি, বিভিন্ন বইয়ে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এক এক জায়গায় এক রকম লেখা হয়, তবে আমি যে বইটি ফলো করেছি সেখানে এই সংখ্যা দুটোই দেওয়া আছে। সুতরাং এরপরে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও নেতাজির সাথে কিন্তু গান্ধীজির মত পার্থক্য দেখা দেয়। কংগ্রেসের বেশিরভাগ মন্ত্রীরাই ছিল নরমপন্থী, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু অনেকটাই চরমপন্থী ছিল। ন্যারেটিভ অফ নেশনে জওহরলাল নেহরু ভারতবর্ষকে একটি সফট কান্ট্রি হিসাবে দেখাতে চাইছিল, একটি নরম দেশ। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস অপরপক্ষে রিয়েলিটিকে বুঝেছিল। জওহরলাল নেহরু বলেছিল যে ভারতবর্ষের জন্য কোনো সেনার দরকার নেই, শুধু পুলিশি ব্যবস্থা থাকলেই হবে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস রিয়েলিটিটাকে বুঝেছিল যে না, ভারতবর্ষের জন্য একটি বড় সেনার দরকার, শুধুমাত্র ভারতবর্ষকে রক্ষা করার জন্য। নেহরুর এই পলিসি কিন্তু অনেকটাই ভুল ছিল। পরবর্তীকালে বলা যায় যে যখন কাশ্মীর সমস্যা এবং হায়দ্রাবাদের নিজামকে নিয়ে যখন সমস্যা হয়, তখন বল্লভভাই প্যাটেল নেহরুকে পাত্তা দেয়নি বলেই হয়তো পুরো সিচুয়েশনটাকে সেনা নামিয়ে কন্ট্রোল করতে পেরেছিল। এবং 1962 চীন যুদ্ধের সময় কিন্তু এর একটা বড় প্রভাব পড়ে, কারণ এই সময় কিন্তু চীনের কাছে ভারতবর্ষ হেরেছিল শুধুমাত্র জওহরলাল নেহরুর এই পার্সপেক্টিভটির জন্য। সেই জন্য কিন্তু তারপরে, অর্থাৎ চীন যুদ্ধের পরের থেকে কিন্তু ভারতীয় সেনাকে আবার সেই
নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শের আদলেই মডার্নাইজ করা হয়েছিল। যাই হোক, সুতরাং এরপরে নেতাজি কংগ্রেস থেকে পদত্যাগ করলেন। এরপর 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেন। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বুঝতে পারছিলেন যে শুধুমাত্র ভারতবর্ষে বসে ইংরেজদের হারানো সম্ভব ছিল না। তিনি পদত্যাগ করার আগে গান্ধীজিকে বলেছিলেন যে এটাই উপযুক্ত সময়, কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে। ইংল্যান্ড বেশ কিছুটা চিন্তার মধ্যে আছে, অর্থাৎ তারা জার্মানি এবং জাপানকে নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিল। তখন নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজিকে বলেছিল যে এইটাই তো আঘাত করার প্রকৃত সময়, এই সময় আমাদেরকে আঘাত করতে হবে ইংরেজদেরকে, কিন্তু গান্ধীজি সেই সময় রাজি হননি। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেই ঠিক করলেন যে তিনি নিজেই কোনো পথ খুঁজে বের করবেন। ভাবুন কেমন একজন মানুষ, কত বড় থিঙ্কিং, মানে স্রোতের বিপরীতে তিনি চলতে পারতেন। একবারে সাধারণ যে কনভেনশনাল যে আইডিয়া সেগুলোর বাইরে তিনি ভাবতে পারতেন। সেই সময় ভারতবর্ষের সব থেকে বড় লিডার ছিলেন গান্ধীজি। সেই গান্ধীজি যখন তার মাথার উপর থেকে হাত সরিয়ে নিলেন, তখনও কিন্তু তিনি থামলেন না। তিনি ভাবলেন নতুন পথ বের করতে হবে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তিনি একলাই বেরিয়ে পড়লেন। 1941 সালের 18 জানুয়ারি তিনি তার গৃহবন্দী অবস্থা থেকে কলকাতার এলগিন রোডের বাড়ি ছাড়লেন জিয়াউদ্দিন নামের ছদ্মবেশ নিয়ে। তার সাথে ছিল তার ভাইপো শিশির কুমার বোস। তিনি প্রথমে গেলেন বিহারের গোমো স্টেশনে, সেখান থেকে তিনি গেলেন বর্তমান পাকিস্তানের লাহোরে, সেখান থেকে সরাসরি গিয়ে পৌঁছলেন রাশিয়ায়। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময় দুদিকে দুটো শক্তি, একদিকে এক্সিস পাওয়ার আর একদিকে অ্যালাইড পাওয়ার। এই অ্যালাইড পাওয়ারের মধ্যে ছিল ইংল্যান্ড, এবং তিনি বুঝলেন যে যেহেতু অ্যালাইড পাওয়ারের মধ্যে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেন অর্থাৎ ইংরেজরা আছে, সেহেতু এক্সিস পাওয়ারের কাউকে আমার মিত্র বানাতে হবে, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র। এই নীতিতে তিনি বিশ্বস্ত হলেন। এরপর তিনি রাশিয়া গেলেন, সেখান থেকে গেলেন জার্মানি। তিনি ভাবলেন যে তিনি হিটলারের সাথে দেখা করবেন। এখানে একটি অসাধারণ একটি গল্প আছে, না বললেই নয়। সেটি হচ্ছে তিনি যখন হিটলারের সাথে দেখা করতে গেলেন এবং হিটলারের যে অফিসটি ছিল সেখানে তিনি গিয়ে যখন বসলেন, তখন হঠাৎ একজন আসলো, এসে নিজের পরিচয় দিল যে আমি হিটলার। নেতাজি সুভাষচন্দ্র বসু উঠলেন, তিনি বললেন, নমস্কার, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি ভারতবর্ষ থেকে এসেছি, আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে নয়। সেই লোকটি বেশ ঘাবড়ে গেলেন, আবার তিনি চলে গেলেন। তার কিছুক্ষণ পরে আবার একই রকম একটি লোক আসলেন, তিনিও বললেন নিজে যে আমি হিটলার। কিন্তু তখনও কিন্তু নেতাজি উঠে একই কথা বললেন যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি ভারতবর্ষ থেকে আসছি, আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে নয়। আসলে সেই সময় হিটলার নিজের কিছু কপিক্যাট বানিয়ে রেখেছিল, অর্থাৎ যেহেতু এত বড় লিডার, তার জীবনের অনেক আশঙ্কা ছিল, সেই জন্য তার মতনই দেখতে এরকম 4-5 জন বহুরূপীকে তিনি তৈরি করে রাখতেন সবসময়। কিন্তু প্রত্যেকবার পরপর 4 জন হিটলারের বহুরূপী সেখানে এসে উপস্থিত হয়, প্রত্যেকবারই কিন্তু নেতাজি চিনে ফেলেছিল, এবং এটা হিটলারের কাছে প্রথমবার এরকম হয়েছিল যে কেউ এরকম ভাবে তার বহুরূপীগুলোকে চিনতে পারছিল। যাই হোক, এরপর হিটলার এই কথাটি শুনলেন, তিনি বেশ চিন্তিত হলেন। তিনি ভাবলেন যে অনেকটা ইন্টেলিজেন্ট লোক, এর সাথে অবশ্যই দেখা করতে হয়। তিনি গেলেন, তিনি দূর থেকে নেতাজিকে দাঁড়িয়ে দেখছিলেন। তখন তিনি গিয়ে বললেন, হ্যাঁ বলুন, কি বলবেন, কি প্রয়োজনে দেখা করতে আসলেন। তখন নেতাজি আবার কথা বলা শুরু করলেন। হিটলার তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি আমার যে বহুরূপীরা ছিল তাদেরকে কিভাবে চিনলেন। তখন নেতাজি সুভাষচন্দ্র বোস বললেন যে আমি সুদূর একটি পরাধীন দেশ থেকে এসেছি,
আর আপনি হিটলার। অর্থাৎ যে হিটলার সে কিন্তু কখনো নিজে হাত বাড়িয়ে পরিচয় দেবে না যে আমি হিটলার, এবং তাদের মুখে যে অহংকার বা বলা যেতে পারে যে গর্ব, সেটা কিন্তু তাদের মুখের ভাবে ছিল না। হিটলার বেশ চমকে উঠলেন কথাটি শুনে, বুঝলেন এক ভিশনারি লোকের সাথে তিনি কথা বলছেন। হিটলার সাহায্য করতে রাজি হলেন। এরপর তিনি জার্মানি থেকে বেতারের সাহায্যে ভারতীয় লোকদের উদ্দেশ্যে স্বাধীনতার কথা বললেন। হিটলার তাকে বলল যে জার্মানি ভারতবর্ষ থেকে অনেকটা দূরে, যদি ভারতবর্ষকে স্বাধীন করতে হয় সেটা জার্মানি থেকে সম্ভব না। বললো আমাদের এক্সিস পাওয়ারের আরেকটি দেশ আছে, সেটি হচ্ছে হলো জাপান, তুমি এক কাজ করো, তুমি জাপানে যাও। সুতরাং হিটলার তাকে জাপানে যাওয়ার ব্যবস্থাও করে দিলেন। হিটলার তাকে সাবমেরিন দিলেন। সেই বিপদ সংকুল পথ, সমুদ্র বলা যেতে পারে, সেই সমুদ্রের তলা দিয়ে 3 মাস ধরে নেতাজি সুভাষচন্দ্র বোস এসে পৌঁছালেন ইন্দোনেশিয়া বা সুমাত্রাতে। সুমাত্রা ইন্দোনেশিয়ার কাছে অবস্থিত একটি দ্বীপ। তারপর থেকে সেখানে জাপানি ডুবোজাহাজ আইটেনে করে তিনি পৌঁছালেন জাপানে। জাপানের প্রধানমন্ত্রী সেই সময় ছিল তোজো। তিনি বুঝেছিলেন যে যে করেই হোক জাপানের প্রধানমন্ত্রীকে কিন্তু ইমপ্রেস করতেই হবে। তিনি তোজোর কাছে গেলেন এবং বললেন যে এশিয়া তো এশিয়ার লোকেদের জন্যই হওয়া উচিত, এখানে বাইরে থেকে অন্যান্য ইংরেজরা এসে কেন রাজত্ব করবে। জাপানি প্রধানমন্ত্রী কিন্তু খুব খুশি হলেন। ভাবুন কি পরিমাণ ইন্টেলিজেন্স তার মধ্যে ছিল। তিনি একটি দেশে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীকে রীতিমতো প্রভাবিত করে ফেলেছিলেন। যাই হোক, এরপর জাপানের সাথে সিঙ্গাপুরের একটি গন্ডগোল লাগলো। সিঙ্গাপুরে সে সময় ইংরেজরা ছিল এবং তখন কি হলো, জাপান সিঙ্গাপুরকে আক্রমণ করলো এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তোজোকে বুদ্ধি দিলেন যে আপনি যখন বোম ফেলবেন, বোমের সাথে লিফলেট বিলি করুন। সেই লিফলেটে লিখে রাখুন যে সিঙ্গাপুরে ইংরেজদের হয়ে যে ভারতীয় সেনা তোমরা যারা লড়ছো তারা ভারতবর্ষের জন্য লড়ো, তোমাদের দেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। এবং এই বুদ্ধি কিন্তু কাজেও লাগলো। এরপর জাপান যখন যুদ্ধে জিতলো তখন তারা যে সমস্ত ভারতীয় সৈনিকদের, মানে বলে রাখি যে এই ভারতীয় সৈনিকরা তারা কিন্তু ইংরেজদের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়াই করছিল। এরকম বহু ভারতীয় সৈনিক কিন্তু এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যোগ দিল এবং সেই সিঙ্গাপুরে রাসবিহারী বসুর নেতৃত্বে যে সেনাবাহিনী গঠন হয়েছিল তা নেতাজির হাতে হস্তান্তর হলো এবং এই সেনাবাহিনীর নাম হলো আজাদ হিন্দ ফৌজ। এরপর জাপান সরকার তাকে বললেন যে তোমাকে ভারতবর্ষ আক্রমণ করতে হলে তোমাকে বর্মার পথে ঢুকতে হবে, অর্থাৎ মায়ানমার বর্তমানে যা। এই সময় বলা যেতে পারে যে মায়ানমার কিন্তু জাপানের কন্ট্রোলে ছিল, সেখানেও ইংরেজদের সাথে তাদের যুদ্ধ হয়েছিল এবং জাপান কিন্তু সেখানে জিতে গেছিল। সুতরাং সুভাষচন্দ্র বোস কিন্তু মায়ানমারের পথ পেয়ে গেল। তিনি মায়ানমার দিয়ে ঢুকে নাগাল্যান্ডের সেখানে যে নাগা পাহাড় আছে সেই নাগা পাহাড় অতিক্রম করে বহু পথ এসে মণিপুরের কোহিমা দখল করলো এবং সেখানে প্রথমবারের জন্য 1944 সালের মে মাসে ভারতীয় পতাকাকে উত্তোলিত করল। আজাদ হিন্দ বাহিনীর যুদ্ধ কিন্তু এরপর কিন্তু চলতে লাগলো। আজাদ হিন্দ বাহিনীতে কিন্তু বহু রকমের ব্রিগেড ছিল, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যেটা ছিল ঝাঁসি রানী ব্রিগেড। এই ব্রিগেডটিতে নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়েদেরকেও ভারতবর্ষের জন্য যুদ্ধ করার সুযোগ দিয়েছিলেন। এরপর আজাদ হিন্দ ফৌজ কিন্তু ক্রমাগত এগোতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো এই সময় কিন্তু আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোম ফেলল। জাপান পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেল। জাপান ঠিক যে ধরনের সাহায্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে পাঠাচ্ছিল সেই ধরনের সাহায্য কিন্তু জাপানের পক্ষে পাঠানো আর সম্ভব হয়ে উঠল না। সুতরাং
আজাদিন বাহিনীর কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য এবং গোলা বারুদের অভাব দেখা দিল, কিন্তু তারা কিন্তু যুদ্ধ চালিয়ে গেল। এরপর বলা হয় 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দরের বিমান দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু হয়। এরপর নেতাজির মৃত্যু হয়েছিল কি হয়নি সেটি প্রমাণিত বা অপ্রমাণিত সে বিষয়ে আমি পরে বলছি, বাকি ঘটনাটা আমি বলে নিই আগে। এরপর আজাদিন ফৌজ কিন্তু ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আজাদিন ফৌজের প্রায় 24,000 সেনা মারা গিয়েছিল এবং বলা যায় এই সমপরিমাণ ইংরেজ এবং আমেরিকান সেনাকে তারা মেরেছিল। তথ্যে পাওয়া যায় প্রায় 4,000 আমেরিকান সেনাকেও তারা মেরেছিল। সেই সময় কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, সেই সময় কিন্তু ইংরেজদের সেনা সংখ্যা ছিল সারা ভারতবর্ষে টোটাল 75,000। তার মধ্যে যদি আজাদিন বাহিনী প্রায় 25,000 সেনাকে যদি মেরে ফেলে, তাহলে বলাই বাহুল্য এখানে বোঝা যাচ্ছে যে ইংরেজদের শক্তি এতে কতটা ক্ষয় হয়েছিল। এরপর লালকেল্লাতে আজাদিন বাহিনীর 3 জন সেনাপতির বিচার হয়। তার মধ্যে ছিলেন শাহনাজ খান, এসকে ধিলান এবং প্রেম সেহগল। তারা কেউই কিন্তু ইংরেজদের কাছে মাথা ঝোঁকায়নি। এরপর একজন সেনাপতির সেখানে ফাঁসিও হয়। এরপরে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে সেনাদের মধ্যে। 1946 সালে রয়্যাল নেভিতে, অর্থাৎ ইংল্যান্ডের যে নেভি ছিল রয়্যাল নেভি, সেখানে যেসব ভারতীয় সেনারা কাজ করত তারা কিন্তু সবাই প্রবল পরিমাণে আন্দোলন শুরু করে এই ঘটনার প্রতিবাদে। রয়্যাল এয়ারফোর্স যেটা ছিল ইংরেজদের, সেখানেও যেসব ভারতীয় সেনারা ছিল তারাও কিন্তু প্রচন্ড পরিমাণে আন্দোলন শুরু হয়। প্রচন্ড পরিমাণ আন্দোলন শুরু হয়, তারা সেখানে ভারতের পতাকা গেঁথে দেয় এবং বলা যেতে পারে সেই সময় সব ভারতীয় সেনারা ইংরেজ সেনাদের উচিত শাস্তি দেয়। সেই সময় ইংরেজ সেনার মোট সংখ্যা ছিল 40,000 এবং ভারতীয় সেনা যারা ইংরেজদের হয়ে কাজ করছিল এরকম সেনাদের সংখ্যা ছিল 25 লক্ষ। তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ইংরেজদের হয়ে অংশগ্রহণ করেছিল। এবার তাদের মধ্যে মিউটিনি দেখা যায়, অর্থাৎ বলা যেতে পারে সিপাহী বিদ্রোহ দেখা যায়। তারা আজাদিন ফৌজের এই যে কার্যকলাপ ছিল এবং আজাদিন ফৌজের যে নেতৃত্বদের যেভাবে শাস্তি দেওয়া হয় তার বিরুদ্ধে তারা কিন্তু গর্জে ওঠে। এই সময় ইংরেজ সরকার বুঝতে পেরেছিল যে সেনারা যদি এতটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তাদেরকে সামলানো হয়তো সম্ভব হবে না। সুতরাং তারা ভাবলো যে এই 25 লক্ষ সেনাকে সামলানোর জন্য আলাদা করে ইংল্যান্ড থেকে সেনা আনা আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং কি করো, আমাদের সময় চলে এসছে, আমাদের ভারতবর্ষকে ছাড়তে হবে। ঠিক এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু তারা স্বাধীনতা ঘোষণা করল। এবার আপনারাই বলুন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি মনে করেন যে ভারত ছাড়ো আন্দোলন এবং গান্ধীজির কতটা ভূমিকা ছিল। অবশ্যই ভূমিকা ছিল, গান্ধীজি একজন মহান নেতা, সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে ঠিক কতটা ভূমিকা ছিল কমেন্টে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। বলা যেতে পারে যে নেতাজি একজন ভিশনারি লিডার ছিলেন। তার মতো ইন্টেলিজেন্স কারো মধ্যে দেখা যায় না। তার মধ্যে ছিল দূরদর্শিতার প্রকাশ। তার মতো জিও পলিটিক্যাল পার্টনারশিপ কেউ এত ভালো বুঝতেন না। তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চেয়েছিলেন। তিনি বলা যেতে পারে যে একজন ভালো ইকোনমিস্ট ছিলেন। তিনি নিজের ছবি দিয়ে কারেন্সিও কিন্তু সেই সময় ছাপিয়েছিলেন। বলা যেতে পারে তখন যদি আজাদিন ফৌজের প্রভাবে যদি ভারতবর্ষ স্বাধীন হতো তাহলে হয়তো নেতাজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন। এরপরে বলা যায় যে নেতাজির মৃত্যু নিয়ে বহু তদন্ত হয়, বহু কমিশন বসে। শাহনাজ কমিশন বসে 1955 সালে, এরপর খোসলা কমিশন আসে, তারপর মুখার্জি কমিশন আসে। কিন্তু বলা যেতে পারে নেতাজির মৃত্যু নিয়ে কারো তথ্যই কিন্তু সম্পূর্ণভাবে প্রমাণিত ছিল না। কেউ বলে যে সত্যি হয়তো সেদিন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল, কেউ বলে না, নেতাজি
ফ্রান্সে চলে যায় এবং ফ্রান্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাথে অর্থাৎ ফ্রান্সের গোয়েন্দা বিভাগে তিনি কাজ করতে থাকেন। কেউ বলে গুমনামি বাবাই নেতাজি ছিল। আবার কদিন আগে জেনারেল জিডি বক্সি বলছিলেন যে ইংল্যান্ডে পরবর্তীকালে অত্যাচার করে নেতাজিকে মারা হয়। যাই হোক, একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আজ হয়তো তার দেহের অন্ত হয়েছে, কিন্তু মনে রাখতে হবে তার আদর্শের অন্ত কিন্তু আমাদের হয়নি। আমাদের ভারতবর্ষের যুব সমাজের জন্য কিন্তু সবসময় তিনি একটি খুব বড় আদর্শ। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারতবর্ষ, নমস্কার।